দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী নামটা শুনলেই তো সবুজ আমবাগান, একটা শান্ত গ্রামের ছবি ভাসে চোখে, তাই না? হ্যাঁ, একদম শান্ত নিরিবিলি একটা জায়গা বলেই পরিচিত। কিন্তু ঠিক ১ বছর আগে, মানে ৩১শে মে ২০২৫, এই শান্ত এলাকাতেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। যে ঘটনাটা শুধু বাসন্তীকে নয়, বলা যায় পুরো রাজ্যকেই নাড়িয়ে দিয়েছিল। ঠিক দ্য হিন্দু, ডেকান হেরাল্ডের মতো কাগজে বিস্তারিত রিপোর্টও বেরিয়েছিল। হ্যাঁ, বেরিয়েছিল। আজ আমরা ওই রিপোর্টগুলোর ভিত্তিতেই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কি ঘটেছিল সেদিন, মানে ঘটনার পেছনের কারণগুলো কি ছিল। হ্যাঁ, সেটা আলোচনা করা দরকার। চলুন শুরু করা যাক। ঘটনাটা মানে শিউরে ওঠার মতো। দিনের আলোয়, একেবারে প্রকাশ্য রাস্তায়, বিমল মণ্ডল নামে এক ব্যক্তি তার নিজের বৌদি সতী মণ্ডলকে হ্যাঁ, ধারালো অস্ত্র দিয়ে খুন করে। নৃশংসভাবে। আর শুধু তাই নয়, অভিযোগ তো আরও ভয়ঙ্কর। হ্যাঁ, অভিযোগ অনুযায়ী সে নাকি বৌদির কাটা মাথা হাতে নিয়ে গ্রামের রাস্তায় কিছুক্ষণ ঘোরেন। উফ, ভাবা যায় না। তারপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। আর এই ঘটনার ভিডিও নাকি ছড়িয়েও পড়েছিল। হ্যাঁ, সেই ভিডিও নিয়ে তো প্রচুর আলোড়ন হয়েছিল। কিন্তু এই যে চরম হিংসা, এর পেছনে তো একটা কারণ ছিল, মানে পারিবারিক কোনো সমস্যা। সেটাই। রিপোর্ট বলছে মণ্ডল পরিবারের মধ্যে নাকি একটা আমবাগান নিয়ে পুরনো বিবাদ ছিল। আচ্ছা, সম্পত্তি নিয়ে? হ্যাঁ, আর শুধু তাই নয়, সতী মণ্ডলের পরিবার নাকি আগেও বিমলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছিল। আম চুরি, টাকা চুরি, এইসব। ওহ, আর ঘটনার কিছুদিন আগেই তো সতী দেবীর স্বামী মানে বিমলের দাদা মারা যান। হ্যাঁ, সেটাও একটা বিষয়। পরিস্থিতি হয়তো আরও জটিল হয়েছিল তাতে। মানে একটা দীর্ঘদিনের ক্ষোভ সাই ছিল বলা যায়। কিন্তু এই আপাত ছোট কারণ, ধরুন আমচুরির অভিযোগ। সেটাই তো। বিমল তো আত্মসমর্পণের পর পুলিশকে এটাই বলেছিল যে ওরা আমাকে বছরের পর বছর চোর বলেছে। মাথা ঠান্ডা রাখতে পারেনি। হ্যাঁ, এই বয়ানটা পাওয়া গিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বিমলের স্ত্রী আবার এই চুরির অভিযোগগুলো একেবারে অস্বীকার করেন। তাই নাকি? ইনি কি ননেন? তিনি বলেন এগুলো মিথ্যে অভিযোগ, মানে উদ্দেশ্যপ্রণোদিত। তাহলে দেখুন, পরিবারের মধ্যেই দুটো আলাদা কথা। আচ্ছা, তাহলে তো বিষয়টা বেশ ঘোরালো। পুলিশ তদন্তে কি পেল চুরির অভিযোগের সত্যতা? পুলিশের তদন্ত কিন্তু ওই দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা আর সম্পত্তি বিবাদকেই মূল কারণ হিসেবে দেখছে। মানে সাম্প্রতিক কোনো বড় চুরির প্রমাণ তারা পায়নি। ও, তাহলে ওই পুরনো রাগ অপমান। হ্যাঁ, সেটাই জমতে জমতে হয়তো এই চরম আকার নেয়। খুনে ব্যবহৃত কাটারিটাও পুলিশ উদ্ধার করে বিমলের দেখানো জায়গা থেকে। তাহলে বোঝা যাচ্ছে এই পারিবারিক দ্বন্দ্ব, সম্মানহানির বোধ, এগুলো ভেতরে ভেতরে কতটা মারাত্মক হয়ে উঠতে পারে। একদম। এরপর তো আইনি ব্যবস্থা নেওয়া হয়, মামলা হয়। হ্যাঁ, এক্ষেত্রে তো প্রমাণ বেশ জোরালো ছিল। ঘটনার নৃশংসতা, ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শী, আবার নিজের স্বীকারোক্তি। মানে পুলিশের কাজটা সহজ হয়ে গিয়েছিল বলা যেতে পারে। বিমল মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মানে খুনের অভিযোগে মামলা হয়। আর শাস্তি? আদালত সব প্রমাণ খতিয়ে দেখে এবং ঘটনার ভয়াবহতা বিচার করে বিমল মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। যাবজ্জীবন? হ্যাঁ, শোনা যায় বিচারক নাকি রায়ে এই ঘটনার বর্বরতার কথাও বিশেষভাবে উল্লেখ করেন, যেভাবে দিনের আলোয় সবার সামনে এই কাণ্ড ঘটানো হয়েছে। সেটা তো বটে। সমাজের ওপর এর একটা বিরাট প্রভাব পড়েছিল নিশ্চয়ই, বাসন্তীর মতো জায়গায়। অবশ্যই, স্থানীয় মানুষের মনে একটা গভীর আতঙ্ক তৈরি হয়েছিল। নিরাপত্তাহীনতা, প্রকাশ্যে এই ধরনের হিংসা দেখা বা শোনা, বিশেষ করে বাচ্চাদের উপরের একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। হ্যাঁ, মানসিক স্বাস্থ্যের বিষয়টা খুব জরুরি। অনেকেই বলছিলেন একটা মানসিক সহায়তার প্রয়োজন আছে এলাকায়, এই ট্রমাটা কাটানোর জন্য। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াল, দীর্ঘদিনের পারিবারিক বিবাদ, অপমান, ক্ষোভ, যার শেষটা হলো এমন একটা নৃংস হত্যাকাণ্ড আর যাবজ্জীবন কারাবাস। দ্য হিন্দু আর ডেকান হেরাল্ডের রিপোর্ট আমাদের এই ছবিটাই দেয়। হ্যাঁ, রিপোর্টগুলো আমাদের ঘটনাটা জানায়, তার কার্যকারণ ব্যাখ্যা করে, বিচার প্রক্রিয়ার কথাও বলে। কিন্তু এর পরেও একটা প্রশ্ন মনে আসে, তাই না? কি প্রশ্ন? যে আমাদের সমাজের ভেতরে থাকা একজন সাধারণ মানুষ কি এমন সামাজিক বা মানসিক চাপের মধ্যে পড়লে তার ভেতরের নিয়ন্ত্রণটা এভাবে ভেঙে পড়ে? কিভাবে এতটা ঘৃণা বা বিদ্বেষ অলক্ষ্যে বাড়তে থাকে যতক্ষণ না তা এমন বিধ্বংসী রূপে ফেটে পড়ে? এই ঘটনাগুলো হয়তো আমাদের সমাজের সেই গভীরের ফাটলগুলোর দিকেও